রাত তখন আনুমানিক 9:30। গ্রামের রাস্তা একেবারে জনশূন্য। চারিদিকে শুধু ঝিঝি পোকার একটানা শব্দ। গ্রামের নির্জন সরু কাঁচা রাস্তা ধরে নিবারণ এক হাতে একটা মাছ ভর্তি ঝুড়ি আর অন্য হাতে একটা লণ্ঠন নিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে নিবারণ নিজে নিজেই বলল, ধুর, আজ একটাও মাছ বিক্রি হইল না। এত মাছ লইয়া এখন কি যে করি। যাই, বরং পলাশের বাড়িতে কয়টা মাছ দিয়ে আই। বেশ খানিকটা হাঁটার পর নিবারণ এসে পৌঁছালো গ্রামের একেবারে পশ্চিমের বাঁশবাগানের রাস্তায়। চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ। হঠাৎ নির্জনতা ভেঙে একটা শব্দ ভেসে এলো। এইটা কিসের আওয়াজ হইল? বাঁশ কাটার মতন লাগতাছে, কিন্তু এই বাগানে তো কেউ বাঁশ কাটতে আসে না। আবার কয়েক পা এগোতেই এবার নিবারণের কানে যেন ভেসে এলো একটা অস্পষ্ট মেয়েলি গলা। এত রাতে মাছ নিয়ে কই যাস? নিবারণ দাঁড়িয়ে পড়ল। চারিদিক ফাঁকা, কিছুই দেখতে পেল না নিবারণ। নিশিপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে জঙ্গলের ধারে ছোট্ট একটা মাটির বাড়িতে থাকতো এক কাঠুরি। তার নাম পলাশ। ভোর হতেই কাঁধে কুড়ুল নিয়ে জঙ্গলে চলে যেত। সেদিন পলাশ দুপুরে বাড়ি ফিরে দেখল তার স্ত্রী কমলা একটা পুরনো শাড়ি সেলাই করছে। শাড়িটার এমন অবস্থা যে কোথাও তালি মারা, কোথাও আবার কাপড় ছিঁড়ে সুতো বেরিয়ে গেছে। দৃশ্যটা দেখে পলাশের কষ্ট হলো। সে মনে মনে ভাবল, যেখানে নিজেদের পেট চালাতেই এই অবস্থা, সেখানে একটা নতুন শাড়ি কিনে যে বউকে দেবে, এটা ভাবাও তার পক্ষে কঠিন। পলাশকে দেখা মাত্রই কমলা শাড়িটা একপাশে রেখে এক গ্লাস জল নিয়ে বাইরে এলো। এই নাও, আগে জলটা খেয়ে নাও, তারপর হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। পলাশ সেরকম কিছু বলল না। কোনো মতে একটু নুন ভাত খেয়ে পলাশ কাঠগুলো নিয়ে বাজারে বিক্রির জন্য বসলো। সেই বিকেল থেকে বসে এখন রাত গড়িয়ে গেল। পলাশের আজ কোনো বিক্রি বাট্টাই হলো না। কোমরে বাঁধা থলিটায় হাত দিয়ে দেখলো কয়েকটা খুচরো পয়সা মাত্র পড়ে আছে। পলাশ কাঠের বোঝার পাশে চুপচাপ বসে আছে। ঠিক তখনই একটা অচেনা লোক এসে পলাশের সামনে দাঁড়ালো। লোকটার পরনে ছিল ধুলো মাখা একটা সাদা ধুতি আর গায়ে একটা কালো চাদরে মাথা অবধি জড়ানো। লোকটা যেন ইচ্ছে করেই নিজের মুখ ঢেকে আছে। লোকটা হঠাৎ বলল, আমার বেশ কটা লম্বা আর মোটা বাঁশ লাগবে, তুমি জোগাড় করে দিতে পারবা? হ্যাঁ, তা জোগাড় করা যাবি, তবে অমন বাঁশ এখন আর সহজে মেলে না। দু একদিন সময় লাগবে। আমার হাতে বেশি সময় নাই, কাল সকালেই বাঁশগুলো আমার চাই। তুমি জোগাড় করতে পারবা কিনা কও, ভালো দাম দিব। কাল সকালে? আরে, এত কম সময়ে এই কাজটা করা বড় মুশকিল হইব। লোকটা হঠাৎ তার পকেট থেকে বেশ কিছু টাকা বের করে পলাশের হাতে ধরিয়ে দিল। এই যে, এই টাকাগুলো আগাম দিয়া গেলাম, কাজটা ঠিকঠাক হইয়া গেলে
পরের 10 গুণ টাকা পাইবা। বলেই লোকটা অদ্ভুতভাবেই চলে গেল। হঠাৎ হাতে কিছু টাকা পেয়ে পলাশ একটু স্বস্তি অনুভব করলো। আজ রাতে অন্তত পেট ভরে খেতে পারবে। কমলার ছেঁড়া শাড়ির কথাও তার মনে আছে এখনো। তাই প্রথমেই কমলার জন্য নিজের সাধ্যমতো একটা শাড়ি কিনলো আর কিছু যাবতীয় বাজারঘাট সেরে নিল। বাজারে হঠাৎ পলাশের সাথে দেখা হয় গ্রামেরই এক পরিচিত বন্ধু নিবারণের সঙ্গে। কিরে পলাশ, বাড়ি ফিরতেছস নাকি? হ্যাঁ রে, তোর আজ বেচা কেনা কেমন হইল? আর বলিস না রে ভাই, সেরকম বেচা কেনা নাই। অনেক মাছ এখনো পইরা আছে। ভাবতেছি আর একটু বইসা থাকি, যদি 2-4টা মাছ বিক্রি হয়। আচ্ছা, আমি তাইলে আসি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হইব। পলাশ আর দেরি না করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছেই পলাশ কমলার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। এই দেখো, তোমার লিগে কি আনছি। এত সুন্দর শাড়ি, কিন্তু এত টাকা কোথায় পেলে? আজ একটা কাজের কথা হইছে, বুঝলা? কাজটা করতে পারলি হাতে বেশ কটা টাকা আইব। কি কাজ গো? কয়টা লম্বা মোটা বাঁশ জোগাড় করতে হইব। এক লোক আগাম কিছু টাকা দিছে, ওই টাকাতেই তো তোমার লেগে শাড়ি আর এইসব বাজার কইরা আনছি। কিন্তু কোথা থেকে পাবে এরকম বাঁশ? পশ্চিমের ওই বাঁশ বাগান ছাড়া অমন মোটা আর লম্বা বাঁশ আর কই পাওয়া যাইব। কি, ওই বাঁশ বাগান? না না, তুমি তো জানোই ওই বাগানে কেউ বাঁশ কাটে না, অমঙ্গল হয়। আরে এইসব গ্রামের লোকের বানানো কথা। আর লোকটার কাছ থেকে আগাম টাকা নিছি, কালকেই বাঁশগুলান দিতে লাগবো। ভালো টাকার ব্যাপার। আমি এখনই গিয়া কাজটা সাইরাই। দিনের বেলা গেলে আবার গ্রামের লোকজন দেখা না জানি কি কি কইব। তুমি ততক্ষণে রান্নাটা সাইরা রাখো, বুঝলা? আজ দুজনে মিলে কতদিন পর পেট ভইরা ভালো কইরা খাবো। কমলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে যাও। পলাশ কাঁধে কুড়োল তুলে নিয়ে আর এক হাতে একটা জ্বলন্ত লণ্ঠন নিয়ে সরাসরি বাঁশবাগানের দিকে হাঁটতে লাগলো। বাহ, এই বাঁশগুলা তো বেশ ভালোই। পলাশ আর দেরি না করেই বাঁশ কাটতে শুরু করলো। হঠাৎ একটা কুড়োলের কোপে অন্যরকম শব্দ হলো। মাটির তলায় শক্ত কিছু আসিল হয়তো। পলাশ তাই আর কোনো কিছু না ভেবেই আবার নিজের কাজে মন দিল। তারপর বেশ কিছু বাঁশ নিজের কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। বাড়িতে গিয়ে দেখলো কমলা রান্না করছে। ওগো, শুনতাছো? এক গ্লাস জল দাও তো, খুব জল তেষ্টা পাইছে। হ্যাঁ, দিচ্ছি। কমলা জলের কলসির ঢাকনা খুলতেই থমকে গেল। কলসিতে একটুও জল নেই। তুমি একটু বসো, আমি পুকুর থেকে এক্ষুনি জল নিয়ে আসছি। এত রাইতে একা যাইবা? চলো, আমিও তোমার লগে যাই। না, তুমি সারাদিন অনেক কষ্ট করেছো, একটু জিরিয়ে নাও। আমি এই গেলাম আর এই এলাম। ঠিক আছে, তাইলে সাবধানে যাইও। কমলা কলসিটা কোমরে তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। যেই পুকুর থেকে সে জল আনে তার ঠিক উল্টো দিকেই সেই বাঁশবাগানটা। কমলা ধীরে ধীরে পুকুর পাড়ে এসে দাঁড়ালো।
আবছা আলোতে জলের প্রতিচ্ছবিতে যেন কালো কিছু একটা চোখে পড়ল কমলার। বেশ কিছুক্ষণ হয়ে গেল। এদিকে পলাশ বাড়িতে এক গ্লাস জল খাওয়ার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, এতক্ষণ হইয়া গেল, কমলা এখনো ফিরলো না কেন? পলাশের বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠল। তাই আর দেরি না করেই পলাশ কমলাকে খোঁজার জন্য পুকুরের দিকে হেঁটে যেতে লাগলো। পুকুরের পাশে পৌঁছাতেই পলাশের বুকটা যেন কেঁপে উঠল। কি হইছে গো? কমলা, চোখ খোলো, কমলা। পুকুর থেকে জল নিয়ে কমলার চোখে মুখে ছেটাতে লাগলো। কিছুক্ষণ পর কমলা ধীরে ধীরে চোখ খুলল। পলাশ কমলার কপালে হাত দিয়ে চমকে উঠল। আরে, তোমার গাটা তো জোরে পইরা যাইতাছে। চলো, বাড়ি চলো। পলাশ কলসিতে জল ভরে কমলাকে কোনো মতে ধরে বাড়িতে নিয়ে এলো। এত রাতে কমলার জন্য যে কিছু ওষুধ নিয়ে আসবে বা কোনো ডাক্তার কবিরাজ ডাকবে তারও কোনো উপায় নেই। তাই রাতে অল্প কিছু খাবার খেয়েই শুয়ে পড়ল। সকালে পলাশের ঘুম ভাঙতে একটু দেরি হলো। পলাশ কমলার কপালে হাত দিয়ে দেখলো গরম ভাবটা বেশ অনেকটাই কমে গেছে, কিন্তু এখনো গায়ে হালকা জ্বর রয়েছে। তাই কমলাকে আর জাগালো না। পলাশ সময় মতো বাসগুলো নিয়ে বাজারে পৌঁছালো। গিয়ে দেখলো সেই অচেনা লোকটা আগে থেকেই দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। কথা মতো বেশ কিছু টাকা হাতে পেল পলাশ। যাই হোক, অন্তত একটা কাজ তো ঠিকঠাক হলো। পলাশ বেশ কিছু বাজারঘাট করে আর কমলার জন্য জ্বরের ওষুধ কিনে বাড়ি ফিরে এলো। এসে দেখছে কমলা রান্না করছে। পলাশ বলল, এই শরীরটা নিয়ে এত কাজ করার কি দরকার আছিল? কমলা কোনো উত্তর দিল না। সে যেন একটু চুপচাপই থাকতে চাইছে। পলাশ আর কথা না বাড়িয়ে নিজের মতো কাজ করতে লাগলো। সেদিন রাতে দুজনেই তাড়াতাড়ি শুয়ে পড়ল। ভোর রাতে হঠাৎ পলাশের ঘুম ভেঙে গেল। ঘুম চোখে পাশে তাকাতেই দেখে কমলা বিছানায় নেই। কমলাকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ পলাশ খেয়াল করলো ঘরে রাখা জলের কলসিটা নেই। কি ব্যাপার, কাল রাইতেই তো কলসি ভইটা জল আনছিলাম, তাহলে কমলা আবার জল আনতে কেন গেল? পলাশের কিছু একটা ঠিক মনে হলো না। তাই সে ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলো। পুকুরের কিছুটা সামনে আসতেই পলাশ দূর থেকে দেখলো কলসিটা একপাশে পড়ে আছে, আর কমলা পুকুর পাড়ে দাঁড়িয়ে কি জানি করছে। কমলা, কি করতাছো তুমি এখানে? আর তার পরের দৃশ্যটা দেখে পলাশের বুকের ভেতরটা যেন জমে গেল। কমলা দু হাতে একটা জ্যান্ত কাঁচা মাছ ধরে দাঁত দিয়ে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কমলার চোখগুলো রক্তের মতো লাল, আর চোখের চারপাশে কালো দাগের ছাপ। কমলা? কে কমলা? আমি কমলা নই। আমি অনেক দিনের ক্ষুধার্ত। কত বছর অন্ধকারে বন্দি ছিলাম। আজ আমি মুক্ত। আজ আমি খাবো, অনেক খাবো। কমলার চিৎকার শুনে চারপাশে কিছু গ্রামের লোক এসে দাঁড়ালো পলাশের পাশে। তোরাও এসে গেছিস?
তোদের সবাইকে আমি শেষ করে দেব, কেউ বাঁচতে পারবি না, কেউ না। কমলার এরকম ভয়ঙ্কর রূপ দেখে ওখানে উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে। হঠাৎ গ্রামের এক বৃদ্ধ বলল, পলাশ, তোর বউকে ভূতে পেয়েছে রে। সে এখন তোর বউকে শেষ করে দিতে চায়। শিগগিরই একটা তান্ত্রিককে ডাক। গ্রামের কিছু লোক মিলে একজন তান্ত্রিক ডাকতে গেল। কিছুক্ষণ পর পুকুর পাড়ে এসে দাঁড়ালেন ভুবন তান্ত্রিক। তান্ত্রিককে দেখা মাত্রই পলাশ বলল, বাবা, আমার বউটারে বাঁচা। কমলার দিকে তাকিয়েই তিনি বুঝতে পারলেন পলাশের বউকে সত্যিই কোনো প্রেতে ভর করেছে। এ যে কোনো সাধারণ প্রেত নয় সেটাও তিনি বুঝতে পারলেন, কারণ অনেক বছর আগে এই গ্রামেই তিনি এরকম একটা পিচাস বন্দি করেছিলেন। ভুবন তান্ত্রিক বলল, সত্যি করে বল তুই কে? এক্ষুনি ছেড়ে দে ওকে, ছেড়ে দে, না হলে কিন্তু। তুইও এসে গেছিস। কাল কুড়ালের কোপে আমার কারাগার ভেঙেছে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। ভুবনতান্ত্রিক নিজের থলি থেকে এক মুঠো হলুদ গুঁড়ো বের করে কমলার দিকে ছুঁড়ে মারলেন। জ্বলছে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। তারপর ভুবনতান্ত্রিক তার থলি থেকে একটা পিতলের বোতল বের করলেন। বোতলটা মুখের কাছে নিয়ে গিয়ে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়লেন আর বললেন, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যাবি তুই। আয়, এই বোতলের মধ্যে আয়। বলেই ভুবনতান্ত্রিক আরেক মুঠো হলুদ গুঁড়ো নিয়ে কমলার গায়ে ছুঁড়ে মারলেন। কমলার শরীর কাঁপতে শুরু করলো। আমাকে বন্দি করিস না, আমি চলে যাচ্ছি। তোর জায়গা এখানে মানুষের মধ্যে নয়, তোকে আবার কারাগারেই ফিরে যেতে হবে। তান্ত্রিক বিড়বিড় করে আরেকটা মন্ত্র পড়তেই কমলার মুখ থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে তামার বোতলটার মধ্যে ঢুকে পড়ল। কমলা জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ল। নে, তোর বউ এখন মুক্ত, ওকে বাড়ি নিয়ে গিয়ে খাটে শুইয়ে দে।